এই পৃথিবী রয়েছে, এই আর্থে একটা ম্যাগনেট লাগানো আছে। আর এই ম্যাগনেটের একটা সাইড হচ্ছে সাউথ, একটা সাইড হলো নর্থ। এবার এই ফ্রি ইলেকট্রনগুলো এখানে এইভাবে ঘুরছে। তাহলে যদি একটা জায়গায় মেটালিক ফ্লুইড থাকে, তাহলে ফ্রি ইলেকট্রন, এবার এই ইলেকট্রনগুলোর অভিমুখ কোন দিকে যাচ্ছে এটা ডিপেন্ড করবে কার উপরে? ডিপেন্ড করছে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করাচ্ছ, বাইরে থেকে আসছে সেগুলোতে। ম্যাগনেটিক ম্যাগনেটাইজেশনকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি পার ইউনিট ভলিউম। চুম্বকের সৃষ্টি ও তার প্রকারভেদ, চুম্বক প্রবণতা, সহনশীলতা আর হিস্ট্রিসিস। সবার ফার্স্ট, পদার্থের চুম্বক ধর্ম আসলো কিভাবে, মানে কোন একটা পদার্থ চুম্বক হলো কিভাবে। যদি একদম বেসিক জায়গা থেকে বলি, তোমরা আগে পড়েছো যে কোনো একটা যদি কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে, তাহলে সে তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। একটু কষ্ট করে ইয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাও। তো এবার যদি কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে, তাহলে সে তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। আর এই ম্যাগনেটিক ফিল্ড বি এর মান তোমরা ডিস্টেন্স অনুসারে ক্যালকুলেট করেছো কত হয়। অসীমের জন্য ক্যালকুলেট করেছো, অর্ধ অসীমের জন্য ক্যালকুলেট করেছিল, জেনারেল পয়েন্টের জন্য ক্যালকুলেট করেছো। আজকের আগের দিন যেই জায়গাটা এন্ড করেছিলাম, যে পৃথিবীতে ম্যাগনেটিজম সৃষ্টি হলো কিভাবে। মেনলি দুটো পার্টের জন্য ম্যাগনেটিজম সৃষ্টি হয় পৃথিবীতে। সবার ফার্স্ট যেটা কল্পনা করা হয়েছিল ম্যাগনেট সৃষ্টির পেছনে, একটা বোকা বোকা থিওরি সবার ফার্স্টে দেওয়া হতো। সেই থিওরিটা কি? এই পৃথিবী রয়েছে, এই আর্থে একটা ম্যাগনেট লাগানো আছে। আর এই ম্যাগনেটের একটা সাইড হচ্ছে সাউথ, একটা সাইড হলো নর্থ। এবার যেই সাইডটা সাউথ, সেদিকে কি হবে কম্পাসের? সেদিকে কম্পাসের কম্পাসের নর্থ অ্যালাইন হবে। কম্পাসের নর্থ অ্যালাইন হবে। আর যেদিক বরাবর ম্যাগনেটের নর্থ, সেখানে আমাদের কম্পাসের কি হবে? কম্পাসের কি হবে? সাউথ অ্যালাইন হবে। আমি কি বলেছিলাম, এই ম্যাগনেটটা পুরো প্রপারলি এরকম ভাবে থাকে না। এই ম্যাগনেটটা আসলে একটু অ্যাঙ্গেল করে থাকে, এরকম। ঠিক আছে। এবার এই জন্য আমাদের পৃথিবীতে দু রকমের পোল পাওয়া যায়। একটা হলো ম্যাগনেটিক নর্থ পোল, সাউথ পোল। এটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ম্যাগনেটিক সাউথ পোল। এটা হচ্ছে সরি, ম্যাগনেটিক নর্থ পোল, কেননা এদিকে কম্পাসের নর্থ যাবে, কম্পাসের নর্থ যাবে। আর এদিকটা হলো, এই পয়েন্টটা হলো ম্যাগনেটিক ম্যাগনেটিক সাউথ পোল। ম্যাগনেটিক সাউথ পোল। আচ্ছা। আর একটা পার্ট যেটা মাথায় রাখতে হবে, সেটা কি? সেটা হলো কি, এই যে কম্পাস নিয়েছি আমরা, এই কম্পাসের বাদে, এই যে নর্থ পোল আর ম্যাগনেটিক সাউথ পোল বাদে, যেটা আমরা পোল হিসেবে বিবেচনা করি, সেটা দু রকমের পোল। একটা হচ্ছে গিয়ে জিওমেট্রিক্যাল নর্থ আর জিওমেট্রিক্যাল সাউথ। এটাকে আমরা বলি ভৌগোলিক নর্থ, এটাকে আমরা বলি ভৌগোলিক নর্থ, আর এটাকে আমরা বলি ভৌগোলিক সাউথ। আর এটাই হলো আমাদের রিয়াল ভৌগোলিক সাউথ। আর এটাই হলো গিয়ে আমাদের রিয়াল বা ট্রু নর্থ পোল, ট্রু সাউথ পোল। আমরা ট্রু নর্থ ট্রু সাউথ কাকে মানি? যেটা হচ্ছে কি আমাদের এই ভৌগোলিক এন, ভৌগোলিক এস। আমরা জিওমেট্রিক্যালটাকে, আমরা জিওমেট্রিক্যাল পোলকে বা ভৌগোলিক পোলকে ট্রু নর্থ হিসেবে, ট্রু নর্থ পোল হিসেবে কনসিডার করি। এবার সবার ফার্স্ট, আমরা নিজেরাও জানো এই যে কনসেপ্টটা এখানে বলেছে, এটা অত্যন্ত ভুল কনসেপ্ট। কেননা যদি হাই টেম্পারেচার হয়, তাহলে এই আজকেই পড়বো যে কোনো জিনিসের ম্যাগনেট থাকতে পারবে না। ম্যাগনেট নিজে কেমন টাইপের হয়? সলিড না? ম্যাগনেট, একটা বার ম্যাগনেটের কথা যদি ভাবি, একটা বার ম্যাগনেট বা দণ্ড চুম্বক কেমন হবে? সলিড। বার ম্যাগনেট হবে সলিড। আর যদি এই বার ম্যাগনেট যদি সলিড হয়, তাহলে যদি হায়ার টেম্পারেচারে, যত নিচে যাবে তত টেম্পারেচার বাড়তে থাকে। অনেক টেম্পারেচার বাড়ে, ভূপৃষ্ঠের নিচে যেতে যেতে লাভা থাকে। তো সেখানে ম্যাগনেটিজমের প্রপার্টিসগুলো কাজ করে না। আর এটাই হওয়া উচিত। আমরা আজকেও দেখবো, তোমরা এটা এমনিও জানো, যদি কোনো একটা ম্যাগনেটকে খুব হিট আপ করো, তাহলে সেটার আর ম্যাগনেটিক প্রপার্টিস থাকে না, তাই না? তো আমরা এখানে বলতে পারি, যদি হিট আপ করি, হিট আপ করলে ম্যাগনেটিক প্রপার্টিস থাকে না।
তো আমাদের এই কনসেপ্টটা, যে ফার্স্ট থিওরিটা, যে পৃথিবীর ভেতরে একটা বড় বার ম্যাগনেট আছে আর তার জন্য দুটো পোল জেনারেট হচ্ছে, এই থিওরিটা ভুল। ঠিক আছে, ফার্স্ট থিওরি ভুল কেন বুঝতে পারলে? কেন বার ম্যাগনেট যখন হায়ার টেম্পারেচারে কখনো এক্সিস্ট করতে পারে না। সেকেন্ড, এই থিওরিটার অনেকটা এভিডেন্স আছে। এই থিওরিটার এই থিওরিটা কি বলছে? বলছে আমরা যদি একটা পৃথিবীর কথা ভাবি, পৃথিবী সর্বদা একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘুরছে, রোটেট করছে। আর এই রোটেশনের ফলে এর ভিতরে কি থাকে? অনেক ধরনের ম্যাটেরিয়াল থাকে, তোমরা জানো যে ধাতু থাকে অনেক। আর এই ধাতুগুলো সব জেনারেলি লাভা বা গলিত অবস্থায় থাকে। তো এখানে যে ফ্লুইড গুলো থাকে, মেটালিক ফ্লুইড, এখানে যে মেটালিক ফ্লুইড গুলো থাকে, মেটালিক ফ্লুইড থাকে, এই মেটালিক ফ্লুইডের কি হয়? মোশন আসে বা গতি আসে। আর তোমরা জানো যদি এখানে একটা মেটালিক ফ্লুইড থাকে, তার মানে তার মধ্যে কি রয়েছে? ফ্রি ইলেকট্রন। মেটালিক ফ্লুইড আছে মানে তার মধ্যে কি আছে? ফ্রি ইলেকট্রন। এবার এই ফ্রি ইলেকট্রনগুলো এখানে এভাবে ঘুরছে। তাহলে যদি একটা জায়গায় মেটালিক ফ্লুইড থাকে, তাহলে ফ্রি ইলেকট্রন যেদিক বরাবর মুভ করবে, যেদিক বরাবর ঘুরবে, কারেন্ট কি হবে? তার বিপরীত দিকে হবে। যেদিক বরাবর ইলেকট্রন ফ্লো হয় তার বিপরীত দিকে কারেন্ট যায়। তো এর এর বিপরীত দিকে কারেন্ট ফ্লো হবে। আর আমরা জানি যদি কোথাও কারেন্ট থাকে তাহলে তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। এবার স্বাভাবিকভাবে ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটির মান ডিস্টেন্স টু ডিস্টেন্স ভ্যারি করবে, আর ম্যাগনেটিক ফিল্ডের মান আলাদা আলাদা পজিশনে আলাদা আলাদা হবে। ম্যাগনেটিক ফিল্ডের মান, ফিল্ডের মান পজিশন টু পজিশন আলাদা হবে। ক্লিয়ার? আগের দিন সার্কুলার, আগের দিন দেখেছিলাম যে যদি কোনো একটা ইলেকট্রন এই কক্ষপথে একটা সার্কুলার সার্কুলার পাথে ঘুরতে থাকে, একটা যদি কোনো ইলেকট্রন সার্কুলার পথে ঘুরতে থাকে, তাহলে তার কারেন্টের ফ্লো স্বাভাবিকভাবে উল্টো দিকে হবে। উল্টো দিকে হবে কারেন্ট আই। এবারে দেখো কারেন্ট কিভাবে ফ্লো হচ্ছে এদিকে, তার মানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আসবে? বাইরের দিকে। তো আমি এটাকে এভাবে আঁকছি ম্যাগনেটিক ফিল্ডটাকে। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এই পয়েন্টে বাইরের দিকে, আউটসাইড। বাইরের দিকে কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড হবে। এবার কি করব? এবার একটা জিনিস ভেবে দেখো, যদি এখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে এই ফ্লুইড গুলো, আমরা আগের দিন দেখিয়েছিলাম না যে এটার দুই সাইডে দু ধরনের দেখো রোটেশন হচ্ছে, এদিকে গেলে এদিকে গেলে আউটসাইড, তার মানে উপরে আউটসাইড। তাহলে এখানে যদি বাইরের দিকে হয় তাহলে ওই দিকে আরেকটা অন্য কোনো পোল আছে না? মানে এভাবে ভাবো, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আগের দিন পড়িয়েছিলাম কাকে রিপ্রেজেন্ট করে? একটা সিঙ্গেল নর্থ পোল যেদিকে যাবে। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কাকে রিপ্রেজেন্ট করে, কিভাবে রিপ্রেজেন্ট করে? ইলেকট্রিকের মতন। একটি সিঙ্গেল নর্থ পোল, একটি সিঙ্গেল নর্থ পোল, সিঙ্গেল নর্থ পোল যেদিকে মোশন করবে, যেদিকে মোশন করবে, সেটাই তো হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, বি এর ডিরেকশন। তাই না? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন সেদিকে হবে। তো এটার জন্য যদি খেয়াল করে দেখো, একটা তো বাইরের দিকে, তার মানে ওদিক থেকে নর্থ পোলটা কি করছে? এদিকে বাইরে আসছে, তাই না? তার মানে হিসেব মতন বাইরের দিকে কে রয়েছে? সাউথ পোলে রয়েছে। আর ভেতরের দিকে কি রয়েছে? নর্থ পোলে রয়েছে। এই জন্য নর্থ সাউথের দিকে আস্তে আস্তে বাইরে বের করছে। ক্লিয়ার এটা? আচ্ছা, তার মানে এটা কি হিসেবে কাজ করছে? একটা ম্যাগনেটিক মোমেন্ট বা ম্যাগনেটিক ডাইপোল হিসেবে কাজ করছে। কি হিসেবে কাজ করছে? ম্যাগনেটিক ডাইপোল হিসেবে কাজ করছে, কারণ একটা নর্থ রয়েছে আর একটা সাউথ রয়েছে। এই সাউথের থেকে আসলো, বেরিয়ে এদিকে গেল। তাহলে কি হচ্ছে? এখানে একটা ডাইপোল ক্রিয়েট করছে বা তড়িৎ দ্বিমেরু ডাইপোল ক্রিয়েট করছে। ক্লিয়ার? এবারে ডাইপোলের মান কত হয়? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আগের দিন করিয়েছিলাম। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের মান কত হয়? এম ইকুয়ালস টু আই ইন্টু এ। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মান এসেছিল, চৌম্বক
দ্বিমেরু ভ্রামকের মান কত আসলো? এম। আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করছি, বইয়ে কি দিয়ে রিপ্রেজেন্ট করা? পি দিয়ে, পিএম দিয়ে রিপ্রেজেন্ট করা, পি সাফিক্স এম। ঠিক আছে, পি সাফিক্স এম। তাহলে এখানে আমাদের কত হবে? আই ইন্টু এ, আই ইন্টু এ। ক্লিয়ার? যেদিক বরাবর দ্বিমেরু ভ্রামক কোন দিকে হবে? এরিয়া ভেক্টরের সাথে। তাহলে এম ইকুয়ালস টু আই ইন্টু এ, এম ইকুয়ালস টু আই ইন্টু এ। ইউনিটের কথা আগের দিন দেখেছিলাম যে অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার হয়, ইউনিট হবে অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। এবার শোনো, যদি মনে করো কোনো একটা ম্যাগনেট রয়েছে, সেটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে, এরকম তো তৈরি হবে, বাট সব ধাতু সমানভাবে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে না, আলাদা আলাদা ধাতু আলাদা আলাদা রকমের ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। এটা কি হিসেবে ডিপেন্ড করে? মনে করো একটা জিনিস, একটা ম্যাটেরিয়াল রয়েছে, এখানে একটু কেমিস্ট্রির জিনিস আসে। তোমরা ইলেকট্রন বিন্যাস করেছো, মনে করো যেমন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করো, তাহলে এর একটা ওপরে আপ স্পিনওয়ালা ইলেকট্রন থাকবে আর একটা ডাউন স্পিনওয়ালা। এবার এখানে দেখো এদের যে ওভারঅল মোমেন্টের মান জিরো, কেন? একটা সিস্টেমের ক্ষেত্রে অনেক মাল্টিপল নাম্বার অফ অ্যাটম থাকে। মনে করো তুমি কোথাও একটা স্যাম্পেল নিলে, এই স্যাম্পেলের মধ্যে না অনেকগুলো মাল্টিপল নাম্বার অফ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকবে, এরকম অনেকগুলো সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন থাকবে। এবার এই ইলেকট্রনগুলোর অভিমুখ কোন দিকে যাচ্ছে, এটা ডিপেন্ড করবে কার উপরে? ডিপেন্ড করছে যে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করাচ্ছ, বাইরে থেকে আসছে সেগুলোতে। কিন্তু এটার ক্ষেত্রে কি হয়, বাইরের কক্ষে কোনো ম্যাগনেটিক ফিল্ড রয়েছে? বাইরের কক্ষে কোনো ম্যাগনেটিক ফিল্ড এক্সট্রা রয়েছে না, আছে দুটোই, কিন্তু তারা পেয়ার্ড রয়েছে। যারা এরকম পেয়ার্ড অবস্থায় থাকে, যারা এরকম পেয়ার্ড অবস্থায় থাকে, তাহলে তাদের ম্যাগনেটিক মোমেন্টের মান হয় জিরো। পেয়ার্ড অবস্থায় থাকলে ম্যাগনেটিক মোমেন্টের মান হয় জিরো। মাথায় রাখবে, যদি দেখো যে এদের এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার পরেও এদের একটা আরেকটার পুরো বিপরীতে চলে যাচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা বলি পেয়ার্ড হওয়া। আর এই পেয়ার্ডের ক্ষেত্রে কি হয়? পেয়ার্ডের ক্ষেত্রে এম এর মান হয়ে যায় জিরো, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হয়ে যায় জিরো। মনে করো এবার আনপেয়ার্ড রয়েছে, আনপেয়ার্ডের মধ্যে টোটাল দুটো কেস হয়, তিন। আনপেয়ার্ড রয়েছে, অনেক বাইরের কক্ষে অনেক বেশি আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে না অল্প আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে? যদি অনেক বেশি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, যদি অনেক বেশি, সরি আগে নিয়ে নিয়ে নিচ্ছি, অল্প আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তার মানে এখানে দুর্বল ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, দুর্বল ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। ক্লিয়ার? আনপেয়ার্ড হলে দুর্বল ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। কখন হয়? মনে করো এই তিনটে কক্ষ রয়েছে, আমি পি নিয়ে যদি কনসিডার করি, পি এর মনে করো দুটো ফিল্ড রয়েছে আর একটা মনে করো সিঙ্গেল রয়েছে, এরকম। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা বলি উইকলি, এরা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, বাট এরা অ্যাট্রাকশন রিপালশন করে। আরেক ধরনের কি আছে? আরেক ধরনের আছে অনেক আনপেয়ার্ড ইলেকট্রন, অনেক আনপেয়ার্ড ইলেকট্রন আছে। অনেক আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে কি হবে? স্ট্রং স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড। স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের সময় সাধারণত মনে করো এই পাঁচটা নিলাম, এই পাঁচটার প্রত্যেকটাতেই হয়তো সিঙ্গেল একটাই মাত্র ইলেকট্রন রয়েছে। বোঝা গেল? এবার এই স্ট্রাকচার গুলো থেকে যে কমপ্লিট ডিটেলস পাওয়া যায় তা না, এর বাইরে অনেক কিছু আরো জানতে হবে। ঠিক আছে, চলো। এবার এই সাবস্টেন্স গুলোর এই ম্যাগনেটাইজেশনের উপর ভিত্তি করে পরবর্তীকালে ডায়া, প্যারা আর ফেরোম্যাগনেটিকে ভাগ করা হবে। আসছি সেগুলোতে, তার আগে পরের পার্ট। ফার্স্ট আছে এখানে পরিচুম্বক পরিমাত্রা বা চুম্বকন ম্যাগনেটাইজেশন। তোমাদের বইতে এটা ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করেছে। সবার আগে মাথায় রাখবে বইতে, কিন্তু আমরা যেহেতু ডাইপোল মোমেন্টকে অলরেডি এম দিয়ে রিপ্রেজেন্ট করে দিয়েছি, তাই জন্য এবার কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? আই দিয়ে। ঠিক আছে,
ম্যাগনেটাইজেশনকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব? আই দিয়ে। এবার একটা এলিমেন্টের মধ্যে টোটাল কোটি কোটি অনুপরমাণু থাকে, তাই না? যে কোনো একটা বস্তুর মধ্যে এক্সিস্ট করে। এবার তুমি মনে করো এই ক্ষেত্রে বাইরে থেকে নেট ম্যাগনেটিক মোমেন্ট নর্মালি যখন দেখলে তখন এই অবস্থায় নেট ম্যাগনেটিক মোমেন্ট তড়িৎ দ্বিমের চুম্বক দ্বিমেরু ভ্রামক এই অবস্থায় রয়েছে জিরো শুরুতে, কোনো যখন এফেক্ট দেওয়া হয়নি। কি করা হলো, বাইরে থেকে এবার না নিয়ে এটাকে এখানে আনা হলো, ঠিক আছে? বাইরে থেকে এটা বাইরে থেকে এবারে স্ট্রং বা উইক যেমন হচ্ছে তোমার ইচ্ছে মতন একটা ম্যাগনেটিক ফিল্ড দিলে, বাইরে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড দিলে বি এক্সটার্নাল, বাইরে থেকে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে। যদি তুমি বাইরে থেকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দাও এদের একটা অ্যালাইনমেন্ট আসবে নির্দিষ্ট অভিমুখে, দিলে এদের নির্দিষ্ট অভিমুখে অ্যালাইনমেন্ট হবে। এবার কতটা বেশি হবে সেটা খুব ডিপেন্ডেন্ট, হতে পারে খুব কম হলো বা হতে পারে অনেক বেশি হতে পারে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। ম্যাগনেটাইজেশন কাকে বলে এবার শোনো। যখন এই জিনিসটাকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হলো তখন এর ভেতরে যে ডাইপোল মুভমেন্ট গুলো আছে এগুলো, এই যে অ্যালাইনমেন্ট হলো, এটাকে তুমি একটা ভলিউম কেটে নিলে, ইউনিট ভলিউম কেটে নিলে। যখন তুমি ইউনিট ভলিউম কেটে নেবে, ম্যাগনেটিক ম্যাগনেটাইজেশনকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি পার ইউনিট ভলিউম। একক ভলিউমের মধ্যে টোটাল কতগুলো নাম্বার অফ তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে, ঠিক আছে? কিভাবে রিপ্রেজেন্ট করে? আচ্ছা, প্রশ্ন হলো গিয়ে এটা এম দিয়ে রিপ্রেজেন্ট করে দিত ডাইরেক্ট, আই দিয়ে কেন রিপ্রেজেন্ট করলো একটু পরে বুঝতে পারবে কেন করলো। আই দিয়ে আবার আলাদাভাবে আনলো কেন সেটা একটু পরে বুঝতে পারবে। আই ইকুয়ালস টু কত হয়? এম বাই ভি। বইয়ে কি লেখা থাকবে? পিএম বাই ভি, ঠিক আছে? আচ্ছা, ইউনিট কি হবে এটার? এটার ইউনিট কি ছিল? অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার ডিভাইডেড বাই মিটার কিউব, তার মানে অ্যাম্পিয়ার ইন্টু অ্যাম্পিয়ার পার মিটার। ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমরা এখানে ইউনিট ভলিউম, একক ভলিউম তুলে নিলাম, তুলে নিয়ে দেখলাম তার ওভারঅল ম্যাগনেটিক মোমেন্টের মান কত, সেটাকে আমি নাম দিলাম আই। ক্লিয়ার? এবার একটা জিনিস মাথায় রাখবে, এখানে আমরা যখন বাইরে থেকে এই যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিই না, তুলনামূলক তুলনামূলক এই বাইরে থেকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার পরেও তুলনামূলক মাথায় রাখবে যে যে ম্যাগনেটিক ফিল্ডটা তোমরা পাবে এই জায়গাটায় চলে এসো। তো ভালোভাবে শোনো, বাইরে থেকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আমরা এখানে দিলাম, যদি দেওয়া হয় তাহলে এদের একটা নির্দিষ্ট দিকে অ্যালাইনমেন্ট হবে, আর সেই অ্যালাইনমেন্টটা তুলনামূলক কখনো বেশি হতে পারে কখনো কম হতে পারে। কিন্তু আইটা কি? আই প্রপারলি বুঝতে হবে। আই হলো চুম্বকের অভ্যন্তরে কতটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়েছে, চুম্বকের অভ্যন্তরে কত পরিমাণ, চুম্বকের অভ্যন্তরে কত পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। ইন্টেন্সিটি বললেও খারাপ হবে না। দেখো এখানে টোটাল যে রাশিগুলো পড়বে সবকটা রাশি কম বেশি প্রায় একই রকম, এই জন্য কিন্তু কনফিউজ হবে, লাস্টে বোঝার চেষ্টা করতে হবে।
যে কোনটা কিভাবে আলাদা করা হয়। এক্সটার্নাল, এই যে বাইরে থেকে যে আমি যদি যত বেশি এক্সটার্নাল অ্যাপ্লাই করব, তত ভেতরে ইন্টারনালও চেঞ্জ হবে। তার মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কি আবার বি, এম, এইচ এগুলো কি কি সব ভালোভাবে না বুঝলে হবে না। আইটা ক্লিয়ার, আই হলো যখন বাইরে থেকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করবে, ভেতরে নিজের যে চুম্বক ক্ষেত্র তৈরি হলো, সেটাকে বলা হয় আই। আই কি? আই হলো নিজের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড, সেটাকে বলা হয় আই। চুম্বক প্রাবল্য বা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, আমি একটু আগে একটা জিনিস লিখলাম না, বি এক্সটার্নাল। বি এক্সটার্নাল অ্যাপ্লাই করা হয় না। বি এক্সটার্নাল আমি বলছি যে বাইরে থেকে বি এক্সটার্নাল, আসলে বি এক্সটার্নালের আসল নাম হলো এইচ। এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? এইচ। তাহলে যদি কোথাও দেখো বি এক্সটার্নাল, তাহলে তুমি সেই জায়গাটা রিপ্লেস করে এইচ বসাতে পারো। যদি বা 100% কথাটা ট্রু না, চুম্বক ভেদ্যতার একটা ব্যাপার থাকবে, সেগুলোতে আসবো। তার আগে এই জিনিসটাকে বুঝে নাও যে আই হলো অভ্যন্তরে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, আর এইচ হলো বাইরে থেকে কতটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হচ্ছে। মনে করো এই হচ্ছে কি আমাদের এই সিস্টেমটা, এই হলো ম্যাগনেটিক ফিল্ড রয়েছে র্যান্ডমলি এদিক ওদিক। বাইরে থেকে কি করা হলো? এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হলো, আমি সেটার নাম দিলাম এইচ। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড নাম দেওয়া হয়, সেটার নাম দেওয়া হয় এইচ। বাইরে থেকে যে ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই করব, সেটার নাম হবে এইচ। ক্লিয়ার? এবার যখন এইচ অ্যাপ্লাই করব, তখন আমাদের ভেতরে কি হয়? তখন আমাদের ভেতরে কি হয়? আই ক্রিয়েট হয়। আই, এই যে এইচ, এই এইচটাকেই বলা হয়, এইচ কিভাবে প্রয়োগ করা হয় মাথায় রাখবে, বাইরে থেকে। বাইরে থেকে, এইচ বাইরে থেকে প্রয়োগ করা হয়। এখানে একটা ডেটা মাথায় রাখবে, তোমাদের যদিও বা অতটা কাজে না, মাথায় রাখবে সবসময় এইচ এর থেকে না আই বেশি হয়। বাইরে যতটা প্রয়োগ করবে তার থেকে ভেতরে ম্যাগনেটাইজেশন বেশি হয়। এবার সাধারণত বললে এগুলো মনে হয় যে কিভাবে হবে, বাইরের থেকেও ভেতরে বেশি, বাইরেরটা তো প্রয়োগ করছে, ভেতরে কিভাবে হলো? আসলে বাইরে কোনো দেখো মলিকিউল নেই যেটা ম্যাগনেট তৈরি করতে পারে। বাইরে কি রয়েছে বলতো? এয়ার বা ভ্যাকিউম। বাইরে কি রয়েছে? এয়ার বা ভ্যাকিউম। আর ভ্যাকিউমের ম্যাগনেটাইজেশন পসিবল না। ভ্যাকিউম তো নিজে তো আর ম্যাগনেটাইজ করতে পারবে না, ম্যাগনেটাইজেশন জিরো। ম্যাগনেটাইজেশন জিরো। তাহলে ম্যাগনেটাইজেশনের জন্য দায়ী কে? ভেতরের গুলো। তাহলে বি এর বাইরের সাপেক্ষে আমরা যদি দেখি, যদি কোনো মিডিয়াম না থাকে, তাহলে আমাদের কত আসে? জিরো। মিডিয়াম থাকতেও পারে, মিডিয়াম থাকলে আবার বাড়বে, কিন্তু তার তুলনায় এটাতে আরো বেশি ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তাই জন্য মাথায় রাখবে সবসময় এইচ না ছোট হয় আই এর থেকে, আই গ্রেটার দেন এইচ হয়। অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ চুম্বক প্রাবল্য সর্বদা বেশি হয়, সর্বদা বেশি। ঠিক আছে? নিজে অ্যালাইনমেন্টের জন্য বলো, বা বাইরে থেকে যেহেতু ওদের ম্যাটেরিয়ালের প্রপার্টি বলো, তার জন্য। ক্লিয়ার? এবার দেখো আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, এটা আগে বলার আগে আরেকটা জিনিস বলে নিই। দেখো বাইরে থেকে যত এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করছো, ইন্টারনাল ম্যাগনেটিক ফিল্ডও বাড়ছে। আমি তার মানে বলতে পারি ইন্টারনাল ম্যাগনেটাইজেশন যেটা আমরা করলাম আই, এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু এইচ। তাই না? যত বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড বাড়াবে, ইন্টারনাল ম্যাগনেটিক ফিল্ডের মানও তত বাড়বে। এবার এটা ডিপেন্ড করছে কার উপরে? ম্যাটেরিয়ালটা কেমন ছিল। বাইরের ম্যাটেরিয়ালটা কি ছিল? এয়ার মিডিয়াম, এই জন্য এইচ এর মান কম আসছিল। আর ভেতরের মিডিয়ামটা কি ছিল? কোনো একটা চুম্বক মিডিয়াম, তার জন্য আসলে আই। তো এদেরকে যদি কনস্ট্যান্ট তোলা হয়, তাহলে যেটা আসে আই ইকুয়ালস টু হলো কাই ইন্টু এইচ। এটাকে বলা হয় চুম্বক প্রবণতা, ইংলিশে বলে ম্যাগনেটিক, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি।
ক্লিয়ার? কি বলা হয়? ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। এই যে কাই যেটা রয়েছে, কাই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এক নম্বর, কতটা উষ্ণতা প্রয়োগ করা হলো। কাই নির্ভর করে নির্ভর করে উষ্ণতার ওপর ও মিডিয়ামের ওপর। উষ্ণতার ওপর ও মাধ্যমের ওপর। কাই এর মান নেগেটিভও আসতে পারে, পজিটিভও আসতে পারে, জিরো আসতে পারে, যা খুশি আসতে পারে। ঠিক আছে? কাই এর মান যেটা খুশি আসা পসিবল। ঠিক আছে? চেঞ্জ করবো এটা। হুম। কোনো বস্তুর ক্ষেত্রে ওভারঅল ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে টোটাল। আমরা মনে করো এখানে একটা পাথ নিলাম। এটা অনেকগুলো ম্যাগনেটাইজেশন এর জন্য ডাইপোল মোমেন্ট রয়েছে। মানে ডাইপোল মোমেন্টের উপর বাইরে থেকে কি প্রয়োগ করছো? এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। আর ভেতরে তৈরি হচ্ছে ইন্টারনাল ম্যাগনেট। আমরা বলতে পারি তার মানে এই যে বি যেটা জেনারেট হচ্ছে সেটা টোটাল দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে বি ইন্টারনাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, প্লাস একটা বি জেনারেট তৈরি হয় যেটা হচ্ছে বি এক্সটার্নাল ফ্যাক্টরের উপর। ক্লিয়ার? এটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা ম্যাগনেটাইজেশন কারো কারো নিজের চুম্বক প্রবণতা থাকে, সেটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরের মধ্যে পড়ছে। আর আরো একটা ফ্যাক্টরের উপর পড়ে, সেটা কি? বি এক্সটার্নাল ফ্যাক্টর, যেগুলো বাইরে থেকে। হ্যাঁ। এবারে বি এক্সটার্নাল যে ফ্যাক্টর, আমি এটাকে এভাবে ভাঙছি যে দুটো জিনিসের উপর টোটাল ডিপেন্ড করে। একটা ডিপেন্ড করে হচ্ছে কি বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করা হচ্ছে কি হচ্ছে না। যদি বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ না করা হয়, মনে করো বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ হলো না, তার মানে বি এক্সটার্নাল কত? জিরো। আচ্ছা, আমি একটা জিনিস বারবার বলবো, এখানে এটাই মাথায় রাখবে আপাতত। বি এক্সটার্নাল আর এইচ সেম, এই মাথায় রেখে চলো, বাট সেম না। পুরোপুরি সেম না, বাট এখন মাথায় রেখে চলো বি এক্সটার্নাল আর এইচ সেম। তার মানে এখানে এক্সটার্নাল, মানে তাহলে আলাদাভাবে আর লেখার কোনো প্রয়োজন ছিল না, একটা দিয়ে চালিয়ে দিত। বি এক্সটার্নাল জিরো, তার মানে আমি এখানে ওইভাবে ভাবছি বি যেটা নেট হবে সেটা দুটো টোটাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে কি ইন্টারনাল, ইন্টারনাল ফ্যাক্টর কি ছিল? আই। আর একটা ছিল এক্সটার্নাল ফ্যাক্টর কি ছিল? এইচ। আই সমান সমান কি লেখা যায়? কাই ইন্টু এইচ। আই ইকুয়ালস টু কাই ইন্টু এইচ। কাই এইচ প্লাস এইচ। তাহলে বি এর মান কত হবে এইচ কমন নিলে? কাই প্লাস ওয়ান। কাই প্লাস ওয়ান। যদি মনে করো এই যে ম্যাগনেটিক ফিল্ডের যে কথা বলছিলাম সেটাই। এবার বি আর এইচ এর মধ্যে ডিফারেন্স কোন জায়গাটা এসে পড়ে? বি নেট, এটা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করলো, একটা হচ্ছে বি ইন্টারনাল ফ্যাক্টর আর একটা হচ্ছে বি এক্সটার্নাল ফ্যাক্টর। তো যদি কোনো মিডিয়াম না থাকে তাহলে তো আগে রিলেশনটা কাজ করবে। কিন্তু এবার মনে করো মিডিয়াম রয়েছে, আর যেটাই বাস্তবে সাধারণত থাকে, যে কেন তুমি ডাইপোল নেবে সাধারণত তার আশেপাশের মিডিয়াম সবসময় ভ্যাকিউম হবে এরকম কোনো মানে নেই। যেরকম মিডিয়াম থাকবে তার উপরে ডিপেন্ড করে। তো এটা একটু ভালোভাবে দেখো, দুটো টোটাল যত বি নেটের মান তত বাড়বে যত ইন্টারনাল ফ্যাক্টর আর এক্সটার্নাল ফ্যাক্টর দুটো এফেক্ট ফেলবে একভাবে। যত বেশি ইন্টারনাল ফ্যাক্টর হবে তত প্লাস, যত এক্সটার্নাল ফ্যাক্টর হবে তত প্লাস। এবার যখন এদের এই কনস্ট্যান্ট তোলা হয় তখন আসে বি নেট ইকুয়ালস টু মিউ আর মিউ মিউ আই প্লাস এইচ।
এটা কি মিউ এম হলো, তোমাদের পড়া আছে, বলো কি এটা? চৌম্বক ভেদ্যতা। বিনের টোটাল দুটো পার্ট রয়েছে। একটা হলো বিনেটের একটা পার্ট হচ্ছে গিয়ে মিউ এম আই, আই প্লাস এইচ এর জন্য কনস্ট্যান্ট তুললে আসলো মিউ এম ইন্টু আই প্লাস এইচ। আই কি? আই হলো ইন্টারনাল ফ্যাক্টর, আই হলো ইন্টারনাল ফ্যাক্টর, আর এইচ কি? এইচ হলো এক্সটার্নাল ফ্যাক্টর। ক্লিয়ার এই দুটো? ইন্টারনাল ফ্যাক্টর আর এক্সটার্নাল ফ্যাক্টর। এবার দেখো, এই জায়গা থেকে এবার একটু চেঞ্জ করছি। বি নেট এটা সমান সমান কত আসবে? মিউ এম ইন্টু আই প্লাস, আই এর জায়গায় কত লেখা যায়? কাই এইচ, কাই এইচ প্লাস এইচ, তো এইচ এর মতন থাকলো। তাই টোটাল কত আসলো? মিউ এম, এইচ কমন নিলে ওয়ান প্লাস কাই, ওয়ান প্লাস কাই। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে এরকম ধরনের জিনিসপত্র আসে। এবার একটু ভালোভাবে দেখো যে আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা মিউ আর কি। মিউ আর মানে হলো গিয়ে বাইরে থেকে যতটা ম্যাগনেটিক ফিল্ড কোনো একটা বাইরের বা মিডিয়ামের জন্য যতটা হচ্ছে ডিভাইডেড বাই এয়ার মিডিয়ামের জন্য যতটা হচ্ছে। যে কোনো জিনিসের তো রিলেটিভ সেভাবেই ফাইন করে। রিলেটিভ মানে কি? শূন্য মাধ্যমেরটা নিচে থাকে আর উপরে কি থাকে? যে মাধ্যমটা নিচ্ছে সেটা। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, এটাকে রিপ্রেজেন্ট করা হয় মিউ আর দিয়ে। মিউ আর মানে হলো মিউ মিডিয়াম ডিভাইডেড বাই মিউ এয়ার। মাধ্যমের চৌম্বক ভেদ্যতা এটা, আর এটা শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। ঠিক আছে? শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা। ক্লিয়ার? আমরা এখানে মিউ আর বসবো, কনস্ট্যান্টটা মিউ আর, এই যেটা ঠিক করে নাও তো, মিউ আর হবে এই পার্টটা। এবার এখান থেকে দেখো, যদি আমি হুম হুম ওখানে মিউ আর, মিউ আর এটা। এবার দেখো এখানে এই পার্টটাতে যদি ম্যাগনেটিক ফিল্ড বি নেট মিউ আর ইন্টু এইচ ইন্টু ওয়ান প্লাস কাই, বি নেট মিউ আর ওয়ান প্লাস কাই ইন্টু এইচ, এখানে মিডিয়াম যখন আসে, যখন মিডিয়াম চলে আসে মানে দুটো দেখো বি নেট দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে বি ইন্টারনাল আর একটা হলো বি এক্সটার্নাল। ভালোভাবে শোনো, যদি এয়ার মিডিয়াম না থাকতো, যদি মিডিয়াম না সরি মিডিয়াম যদি না থাকতো, তাহলে পুরো পার্টটাতে কি রয়েছে? ভ্যাকিউম। কোনো রকম ম্যাগনেট আছে? নেই। ম্যাগনেট না থাকা মানে ইন্টারনাল ফ্যাক্টরের মান কত? জিরো। ইন্টারনাল ফ্যাক্টর পুরোপুরি বাদ চলে যেত, জিরো হয়ে যেত ইফ দে আর কমপ্লিটলি কমপ্লিটলি ভ্যাকিউম। যদি পুরো ভ্যাকিউম হতো, তাহলে বি নেটের মান কার সাথে ইকুয়াল হতো? বি এক্সটার্নালের সাথে ইকুয়াল হতো। আর বি এক্সটার্নালের মান কত? মিউ এম, মিউ এম ইন্টু এইচ, মিউ এম ইন্টু এইচ। এটা কেন এম নিলাম? কোন মিডিয়াম রয়েছে তার উপরে। এবার বি নেটের একটা মান পেলাম মিউ এম ইন্টু এইচ, একটা পেলাম এটা ইন্টু এইচ। তাহলে এই দুটো থেকে কম্পেয়ার করে লেখা যায়, এই দুটো 1 নম্বর আর 2 নম্বর কম্পেয়ার করে, কম্পেয়ার 1 and 2, 1 আর 2 কম্পেয়ার করলে কত আসবে? মিউ এম এটা ইকুয়ালস টু মিউ আর ইন্টু ওয়ান প্লাস কাই। আমি বলবো পরীক্ষায় এই দুটোর মধ্যে একটা প্রমাণ আসার চান্স খুব বেশি। এই একটা মিউ আর ইকুয়ালস টু এটা,
নয় এটা, দুটো একই টাইপের প্রমাণ, ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, মিডিয়ামের জন্য এটাই তো লাস্ট। এবার মিউ আর যেটা রিলেটিভ রয়েছে সেটার জন্য এয়ার এর জন্য আমাদের মান জানা আছে। এয়ার এর জন্য কত হয়, 4 পাই ইন্টু 10⁻⁻7। এটা রেসপেক্টে বাকিগুলোকে ডিফাইন করতে হয় যে কত হবে। মিউ এয়ার এর মান হয় 4 পাই ইন্টু 10⁻⁻7, আর এটার সাপেক্ষে বাকিগুলোর মান কিরকম হবে সেটা ডিফাইন করতে। তাহলে দুটো ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ফ্যাক্টর হলো কাই, সেকেন্ড ফ্যাক্টর হলো মিউ আর। এটা দিয়ে ম্যাগনেট পুরো হয়ে যায়। আর ফার্স্ট কাই কি ছিল, কাই হলো চুম্বক প্রবণতা, আর এটা কি, চুম্বক ভেদ্যতা। ঠিক আছে, একটা হলো চুম্বক প্রবণতা কাই, আর এটা হচ্ছে চুম্বক ভেদ্যতা। ডিফারেন্স কোথায়, চুম্বক প্রবণতা হলো কে কত ভালো চুম্বক হতে পারে, কে কতটা ভালো চুম্বক হওয়ার চেষ্টা করতে পারে। চুম্বক ভেদ্যতা মানে কে কতটা বেশি বেটার চুম্বক ভালো হতে পারে না তা না। অ্যালাইনমেন্ট যখন দেওয়া হলো, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যখন দেওয়া হলো, তখন ও কত তার চুম্বকে পরিণত হওয়ার পরে, চুম্বকে পরিণত হয়ে যাওয়ার পরে কত সময় চুম্বক থাকবে। আরো একটু ভালোভাবে এরপরে এগুলোকে নিয়ে আলোচনা করতে হবে। দুটো জিনিস, একটা হচ্ছে কি সাসেপ্টিবিলিটি, আর একটা হচ্ছে কি পারমিটিভিটি, সরি পারমিয়াবিলিটি। একটা হচ্ছে কাই আর একটা হচ্ছে কি মিউ আর। আর এই দুটো ফ্যাক্টরের উপরই মেন ডিপেন্ড করে আমাদের চুম্বককে তিনটে ভাগে ভাগ করা হয়। চুম্বকের প্রকারভেদ, 1 নম্বর, সবার ফার্স্ট যেরকম টাইপের চুম্বককে বলা হয় তিরস চুম্বকীয় পদার্থ, তিরস চুম্বক পদার্থ। 2 নম্বর তিরস চুম্বক, তিরস চুম্বক পদার্থ, পরাচুম্বক পদার্থ। আর অয়স্চুম্বক পদার্থ। টোটাল তিনটে, একটা হচ্ছে গিয়ে পরাচুম্বক পদার্থ, একটা হচ্ছে গিয়ে অয়স্চুম্বক পদার্থ, আর একটা হলো তিরস চুম্বক পদার্থ। কার উপরে ভিত্তি করে হয়, মিউ এর মানের উপর ভিত্তি করে হয়। আমি সহজে বললে এক লাইনে যদি কমসে কম কোনটুকু মনে রাখা উচিত, মিনিমাম, মানে এই ফ্যাক্টরটা ভুললে চলবেই না। আমি পরে লিখলে ভুলে যেতে পারো, তাই শর্টে এখনই বলে দিচ্ছি। এই যে কাই এর মান তিরস চুম্বকের ক্ষেত্রে নেগেটিভ হয়, মিউ এর মান গ্রেটার দেন, সরি লেস দেন 1 হয়। আমার কথা মাথায় রাখবে, লেস দেন 1 হয়, 0-র থেকে ছোট না, শুধু 1-এর থেকে ছোট হয়। আর কাই এর মান নেগেটিভ হয়। আসছি কিভাবে কি কাজ করে। পরাচুম্বক, পরাচুম্বকের ক্ষেত্রে কাই এর মান স্লাইটলি পজিটিভ হয়, স্লাইটলি পজিটিভ হয়। আর মিউ এর মান গ্রেটার দেন 1 হয়, বাট স্লাইটলি, একদম অল্প বেশি হয় মিউ এর মান। আর লাস্ট যে ফ্যাক্টরটা রয়েছে সেটা হচ্ছে অয়স্চুম্বক পদার্থ। অয়স্চুম্বকের ক্ষেত্রে কাই এর মান অনেক বেশি হয়, মাচ মাচ গ্রেটার দেন 0, আর মিউ এর মানও মাচ মাচ গ্রেটার দেন 1 হয়। ঠিক আছে, চলো। তিরস্চুম্বক পদার্থ বা ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক তাদের বলা হয় যারা হালকাভাবে বিকর্ষিত হয়, ম্যাগনেটিক ফিল্ড আসলে হালকাভাবে বিকর্ষিত হয়। মানে হালকাভাবে বিকর্ষণের মানে কি, মনে করো আমি এখানে র্যান্ডম কতগুলো ম্যাগনেটিক ডাইপোল আঁকলাম। এবার এই ডাইপোলের ক্ষেত্রে আমি বাইরে থেকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিলাম। কারেন্ট এই সিচুয়েশনে এদের ক্ষেত্রে যদি বলা হয় এম এর মান, এম মানে কি, টোটাল ডাইপোল মোমেন্ট,
কত, 0। যখন কোনো ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করা হয়নি তখন এদের ম্যাগনেটাইজেশনের জন্য আমরা দেখলাম এম এর মান কত আসে, 0। কখন, যখন বাইরে থেকে কোনো রকম এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়নি। কি করলাম আমি এবার, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে দিলাম, এটাতে আমি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে দিলাম। আমরা এখানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডকে দুভাবে বলতে পারো বি এক্সটার্নাল, বা বলতে পারো এইচ, এইচ প্রয়োগ করলাম, ইকুয়াল না, কিরকম ভাবে ইকুয়াল হয়, মিউ এম ইন্টু এইচ। তো এবার এই জিনিসটা ক্লিয়ার হয়েছে তো, এদের দুজনের মধ্যে ডিফারেন্সিয়েটারটা কোথায়, মিউ হচ্ছে ডিফারেন্সিয়েটার। মানে তুমি মনে করো এখানে এই যে দুটো ফ্যাক্টর পড়ছো না, এম আর এইচ, এখানে তো আমরা দুটো জিনিস পেলাম, একটা পেলাম আই, একটা পেলাম এইচ, একটা পেলাম আমরা বি ইন্টারনাল, একটা পেলাম বি এক্সটার্নাল। এদের মধ্যে জাস্ট রিলেশন হলো বি ইন্টারনাল ইকুয়ালস টু মিউ এম টাইমস অফ আই, আর এক্সটার্নাল বি এক্সটার্নাল ইকুয়ালস টু মিউ এম টাইম অফ এইচ। ক্লিয়ার? শুধুমাত্র একটা চৌম্বক ভেদ্যতার ডিফারেন্স, শুধুমাত্র একটা চৌম্বক ভেদ্যতা দিয়ে গুণ করলে চলে আসে। চলো এবার যেটা তো বলছিলাম, এবার তুমি মনে করো বি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এইচ বা মিউ এম এইচ প্রয়োগ করলে, যখন করবে হওয়া উচিত কি ছিল, জেনারেলি তোমার মাথায় এরকম থাকে যে অ্যালাইনমেন্ট গুলো হয়তো যেদিকে ম্যাগনেটিক ফিল্ড করলাম সেদিকে হয়ে গেল না, দেখলে যে এই যে ম্যাগনেটাইজেশন যে জিনিসগুলো রয়েছে, এই সিঙ্গেল সিঙ্গেল অতটা ইয়ে করবে না, এগুলোর অভিমুখ কম বেশি বিপরীত দিকে ঘুরে গেল, পুরো ঘুরে যাচ্ছে না, পুরো ঘুরে যাচ্ছে না, তবে অ্যালাইনমেন্টটা না বিপরীত দিকে নেওয়ার চেষ্টা করছে। আচ্ছা কোনো অ্যালাইনমেন্ট কি এরকম পুরো সোজা হবে না? হবে। একটু ভালোভাবে বুঝবে, অ্যালাইনমেন্ট বিপরীত করার মানে হলো এরকম না সবাইকে একই ডিরেকশনে নিয়ে যাওয়া। এর মানে হলো যদি এটা এদিকে থাকে তাহলে এটা এদিকে চলে যাবে, আর এটা যদি এদিকে থাকে তাহলে ওদিকে চলে যাবে। কতটা যাবে সেটা ডিপেন্ড করে হচ্ছে কি কতটা এক্সটার্নাল ফিল্ড বাইরে থেকে প্রয়োগ করছো। অ্যালাইনমেন্টেই ভুল কনসেপ্ট নেবে না যে সবাই একই ডিরেকশনে অল্প অল্প সরে যাবে, না, যেটা যেই ডিরেকশনে ছিল সেটার থেকে অল্প একটু বিপরীত ডিরেকশনে সরে যাবে। এই জন্য আমরা এই ক্ষেত্রে কি বলি, তীরচৌম্বকীয় পদার্থের ক্ষেত্রে যে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা চৌম্বক প্রাবল্য দ্বারা চৌম্বক প্রাবল্য দ্বারা হালকাভাবে বিকশিত হয়, হালকাভাবে বিকশিত হয়। নেক্সট কি মাথায় রাখবে, একটা প্রপার্টিজ এটা গেল। 2 নম্বর প্রপার্টিজ কি মাথায় রাখবে, কাই যেটা ছিল, কাই এর মান লেস দেন 0, মানে কাই নেগেটিভ হয়, কাই নেগেটিভ হয়। তীরচৌম্বকীয় পদার্থের উদাহরণ হয় সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে কাই এর মান হয় 5 × 10⁻⁻⁶। আগে একটা নেগেটিভ চিহ্ন বসাবে, কি বসাবে, আগে একটা নেগেটিভ চিহ্ন। তারপরে পয়েন্ট কি মাথায় রাখবে, মিউ রিলেটেড, মিউ স্লাইটলি গ্রেটার দেন 1 হয়। আচ্ছা মিউ যদি স্লাইটলি গ্রেটার দেন 1 হয়, মিউ এর সাথে কি সম্পর্ক ছিল, 1 প্লাস কাই ছিল না? তাহলে দেখো মিউ স্লাইটলি গ্রেটার দেন, সরি স্লাইটলি লেস দেন 1, এখানে কাই এর মান যখন নেগেটিভে বসাবে দেখো একদম অল্প চেঞ্জ আসবে, কেন মান 5 × 10⁻⁶ অনেক কম মান, তাহলে মিউ এর মান অনেক 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 কম হবে, বুঝতে পারলে, অনেক কম। ঠিক আছে, এদের যখন চৌম্বক ক্ষেত্রের প্রভাবে আসে,
তখন ফিল্ড লাইন্স কেমন হয় দেখো, এটা হচ্ছে গিয়ে একটা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তুমি মনে করো এটাকে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিলে, যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নাও, এটা এটাকে তীব্রভাবে না হলেও অল্প বিকর্ষণ করে হলেও বেরানোর চেষ্টা করবে। কথা বুঝতে পারলে? ফিল্ড লাইন্স গুলো ডেনসিটি ম্যাগনেটিজমের ক্ষেত্রে লো হয়ে যায়, বিকর্ষিত করে করে বুঝতে পারলে? বিকর্ষণ করে চলে যায় ম্যাগনেটিজমটা। হ্যাঁ, চলো নেক্সট, পরাচুম্বক। এটা কি হয়? হালকাভাবে আকর্ষিত হয়। সবার ফার্স্ট মাথায় রাখবে, এক্ষেত্রে হালকাভাবে আকর্ষিত হয়। কি হয়? হালকাভাবে আকর্ষিত হয়। মনে করো তুমি বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড, এই যে অ্যালাইনমেন্ট গুলো আবার আঁকলে আগের বারের মতন, আমি জাস্ট আর দ্বিতীয় সেকেন্ডেরটা আঁকছি না, এদের অ্যালাইনমেন্টটা এমন হয় যাতে হালকাভাবে আকর্ষিত হয়। ঠিক আছে, এবার যদি হালকাভাবে আকর্ষিত হয়, তাহলে এখানে কাই এর মান হয় গ্রেটার দেন জিরো। কাই এর মান হয় গ্রেটার দেন জিরো, হালকা বেশি। কাই এর মান গ্রেটার দেন জিরো। কাই এর মান যখন গ্রেটার দেন জিরো হয়, তাহলে মিউ আর এর মান কত হবে? গ্রেটার দেন ওয়ান। কেননা রিলেশন কি? মিউ আর ইকুয়ালস টু ওয়ান প্লাস কাই। কাই এর উপর পুরো জিনিসটা ডিপেন্ড করে। আচ্ছা, একটু ভালোভাবে শোনো, কাই কি রিপ্রেজেন্ট করে? কাই রিপ্রেজেন্ট করে বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড আমি দিলাম, এটা মনে করো আমার বাইরে থেকে প্রযুক্ত করা ম্যাগনেটিক ফিল্ড। মনে করো আমি 10 ম্যাগনেটিক ফিল্ড দিলাম, এখানে 10 ম্যাগনেটিক ফিল্ড দিলাম। যদি পজিটিভ হয়, তার মানে যখন ভেতর থেকে ম্যাগনেটিক ফিল্ড যাবে তখন আরো বেশি যাবে। আর যদি কম হয় তাহলে সেটা আরো কম যাবে। মানে যদি তীরচুম্বক হয় তাহলে কি হবে? কম যাবে। আর যদি পরাচুম্বক হয় তাহলে এর মধ্যে থেকে ফিল্ড লাইন্স আরো বেশি যাবে। তাহলে কি হবে এখানে? এই যে ফিল্ড লাইন্স গুলো যাচ্ছিল, ও নিজেকে হালকা করে টেনে নিল, যাচ্ছিল নিজেকে হালকা করে টেনে নিল, আর এটাই এদের জন্য ফিল্ড লাইন্স গুলো এরকম হয়। বুঝতে পারলে তিনটের মধ্যে ডিফারেন্স কোথায়? লাস্ট আরেকটা রয়েছে ফেরোম্যাগনেটিক, এটা একটু করে নাও। ঠিক আছে, পুরোপুরি যে একদম পুরো সোজা হয়ে যায় তেমন না। চলো লাস্ট হচ্ছে ফেরোম্যাগনেটিক। লাস্ট হলো ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক মানে কি? অয়স্ক চুম্বক পদার্থ। অয়স্ক চুম্বক পদার্থ, অয়স্ক চুম্বক পদার্থ কি করে? বাইরে থেকে আমি যদি, বাইরে থেকে এরা, এটা ইম্পর্টেন্ট লাইন, তীব্রভাবে তীব্রভাবে
চৌম্বক ক্ষেত্র দ্বারা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় আকর্ষিত হয় ঠিক আছে, তীব্রভাবে চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়। এদিকে ছোট, এবার এদিকে তীব্রভাবে এরা কি হচ্ছে, চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হচ্ছে, মানে খুব ডিপলি নিজেদের কাছাকাছি টেনে আনে। এবার এটার ক্ষেত্রে না কম্পারেটিভলি বাকি দুটোর তুলনায় বেশি পড়তে হবে, কারণ এটার আর এটা থিওরি যেটা রয়েছে সেটা একটু ভালোভাবে বুঝবে। বইয়ে লেখা নেই যে কিভাবে কাজ করে, আমি পড়িয়ে দিচ্ছি, টাইম আছে করিয়ে দিচ্ছি। চল ফার্স্ট যে নর্মাল জিনিসগুলো বলা যায় সেগুলো তো বলবো, যে মিউ আর যেটা ছিল সেটা অবভিয়াসলি মাছ মাছ গ্রেটার দেন 1 হবে, আর কাই এর মানও মাছ মাছ গ্রেটার দেন 1 হবে। আচ্ছা, এমনও ম্যাটেরিয়াল পাওয়া যায়, তোমাদের সিলেবাসে নেই, এমনও ম্যাটেরিয়াল পাওয়া যায় যে ম্যাটেরিয়ালগুলো চৌম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে বিকর্ষিত হয়, সেগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর, সরি ভুল বললাম, সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর কি করে, যেমন এটা তীব্রভাবে আকর্ষিত হচ্ছে, তিরস্চম্বকীয় এর তো এক্সট্রিম ভার্সন পড়লাম না, তিরস্চম্বকীয় এক্সট্রিম ভার্সন হচ্ছে সুপার কন্ডাক্টর। সেটা নিয়ে কেমিস্ট্রিতে অল্প স্বল্প লেখা থাকতে পারে, একটু দেখে নিও, আমাদের দরকার নেই। মিউ আর মাঝ মাঝ গ্রেটার দেন 1 হয়, আর কাই এর মান মাঝ মাঝ গ্রেটার দেন 1 হয়। এবার এটার ক্ষেত্রে যে থিওরিটা দেওয়া হয় সেই থিওরিটা কি, মানে বাইরে থেকে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম আর বাকি সব একই লাইনে সবাই চলে গেল, এরকম না। ঠিক রিসার্চের যেটা দেখা গেছে সেটা কেমন দেখো, টোটাল 4টে আলাদা আলাদা, এক একজনের আলাদা আলাদা এলাকা থাকে, মানে ধরো এটার একটা এলাকা, 4টে মানে নাম্বার 4টে বললাম, মানে 4টেই না, মানে 4টে মনে করো এলাকা নিলাম, ইকুয়াল করে দিই, 4টে ইকুয়াল এলাকা টেনে দিলাম। এবার প্রত্যেকটার ম্যাগনেটিক ফিল্ডে অ্যালাইনমেন্ট মনে করো আলাদা আলাদা, এটা মনে করো এদিকে যে কটা আছে সব কটা একই দিকে, এরা কিন্তু র্যান্ডম থাকে না, এরা একই দিকে থাকে, এটা একই দিকে, এটা একই দিকে, এটা একই দিকে। অ্যালাইনমেন্ট গুলো ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে কি হয়, একই দিকে অ্যালাইনমেন্ট হয়। যখন একই দিকে অ্যালাইনমেন্ট হলো, তুমি বাইরে থেকে কি অ্যাপ্লাই করবে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বা এইচ, এইচ অ্যাপ্লাই করলে। এবার একজন সায়েন্টিস্ট আছে, ওনার নাম হলো ইয়ং, ইয়ং মডিউলাস না, ইয়ং, ইয়ং তোমাদের বইতে লেখা আছে উইং বলে, রস্যু নিয়ে, তোমাদের বইতে মনে হয় নেই, জানি না আছে কিনা। তো এবার এই যে অ্যালাইনমেন্ট গুলো হয়, এই অ্যালাইনমেন্ট গুলো ডিপেন্ড করে যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কিভাবে দিলাম, এভাবে দিলাম। বলা হয় যে এটা ধীরে ধীরে একটা একটা করে অঞ্চলকে নিজে খেয়ে নিতে থাকে, মানে অনেকটা এরকম বিষয়ে ভাবা হয় যে, মনে করো তুমি তোমার এলাকায় তুমি থাকো, তোমার এলাকায় 10 জন থাকো, সব এলাকায় 10 জন 10 জন করে 4টে এলাকা রয়েছে, মাঝখান থেকে বাইরের এলাকার কেউ একটা আসলো, মোটামুটি ও 5 জন 6 জনকে নিয়ে এসেছে, নিয়ে এসে তোমার এলাকায় জয়েন করে গেল। এবার তুমি কি করবে, মারামারি করতে যাবে বাইরের এলাকাগুলোতে, জিতবে কে, তুমিই জিতবে, কারণ তোমার এলাকায় চলে গেছে 16 থেকে 17 জন, আর ওদের এলাকাগুলোতে কত রয়েছে, 10 জন। এবার আস্তে আস্তে কি করে, আস্তে আস্তে কি করে, এই যে পার্টটা, এরা নিজেদেরকে অ্যালাইনমেন্ট যেটা রয়েছে, সেই অ্যালাইনমেন্ট গুলো, এই যে অ্যালাইনমেন্ট যেগুলো রয়েছে, সেই অ্যালাইনমেন্ট গুলোকে একই দিকে নিয়ে আসে। মানে আমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে প্রয়োগ করেছি, এদিকে না, যেদিকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করেছি সবাই সেই দিক বরাবর চলে যাবে, সবাই সেই দিক বরাবর চলে যাবে, সবার অ্যালাইনমেন্ট, সবার অ্যালাইনমেন্ট সেম দিকে চলে যাবে। এবার এটা কিভাবে হয় বলো তো, আগে ফার্স্টে এই এলাকার এ না একে খেয়ে নেয়, মানে বল, এবার এ কি করলো, এ এলাকার একে গেল, গিয়ে ওকে মেরে দিল, তারপরে কি করবে, একে খেয়ে নিল, তারপরে কি করলো, একে খেয়ে নিল। তো একটা একটা করে অ্যালাইনমেন্ট ধ্বংস করো। বুঝতে পারলে, ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে কি হয়, অ্যালাইনমেন্ট একই দিকে চলে যায়। এবার জেনারেলি এর একটা এক্সাম্পল যদি বলো যে এগুলো কার এক্সাম্পল, এর এক্সাম্পলটা মাথায় রাখবে ভালোভাবে। উদাহরণ হয় অ্যালনিকো, অ্যালনিকো 3টে জিনিস দিয়ে তৈরি হয়, অ্যালুমিনিয়াম, নিকেল আর কোবাল্ট, ঠিক আছে, অ্যালনিকো
অ্যালুমিনিয়াম, নিকেল আর কোবাল্ট, এদের সংকর ধাতু। এটা একটা ভালো রকম ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। এর মিউ, কাই এগুলো অ্যাপ্রক্সিমেটলি 1000-এর কাছাকাছি হয়। আর এছাড়া যদি ফেরোম্যাগনেটিক বলো তাও আছে সফট আয়রন, স্টিল, এগুলো ফেরোম্যাগনেটিক। ঠিক আছে, স্টিল, সফট আয়রন এগুলো। চলো ছোট্ট করে বলে দিচ্ছি কোথায় কোথায় কনফিউজ হতে পারো। সবার ফার্স্ট কনফিউশন আসতে পারে আই আর এইচ নিয়ে। আই হচ্ছে গিয়ে বইয়ের মধ্যে দেওয়া রয়েছে এম হিসেবে, বই যখন পড়বে তখন এম হিসেবে, ওটা হচ্ছে কি ইন্টারনাল কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো সেটা। এইচ হলো বাইরে থেকে কতটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হলো সেটা। বাট ওই ম্যাগনেটিক ফিল্ড নাম বলে না, ওগুলোকে তখন বলা হয় ম্যাগনেটাইজেশন। ম্যাগনেটাইজেশনের সাথে যদি মিউ গুণ করে দাও, মিডিয়াম গুণ করে দাও, মিডিয়ামের চুম্বক ভেদ্যতা, তাহলে চলে আসে বি। ঠিক আছে, এক্সটার্নাল। এইচ এর সাথে মিউ গুণ করলে আসে বি এক্সটার্নাল। যদি আই এর সাথে মিউ গুণ করো তাহলে আসে বি ইন্টারনাল। আর টোটালটা নিয়ে আসে নেট। ক্লিয়ার? চলো নেক্সট পার্ট পড়তে হবে কুড়ি উষ্ণতা। নেক্সট পার্ট পড়তে হবে কুড়ি উষ্ণতা। একটুও না বাবা, বেঁচে আছে এই অনেক। হ্যাঁ হ্যাঁ, অক্সিজেন, লেখো অক্সিজেন O2। আর ইয়েতে হচ্ছে N2 লিখে নাও, তরত ইয়েতে N2 সোডিয়াম। আর এটাতে হচ্ছে অ্যালনিকো, লোহা, সফট আয়রন। কুড়ি উষ্ণতা। দেখো একটা জিনিসকে, যদি একটা ফেরোম্যাগনেটিক পদার্থকে তুমি টেম্পারেচার বাড়াতে থাকো, একটা ফেরোম্যাগনেটিক পদার্থে যদি তুমি টেম্পারেচার বাড়াও, একটা ফেরোম্যাগনেটিক পদার্থের উষ্ণতা বাড়লে যে উষ্ণতার পরে, যে উষ্ণতার পর উহা প্যারাম্যাগনেটিকে রূপান্তরিত হয়, প্যারাম্যাগনেটিকে রূপান্তর হয়। মনে করো একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়েছো, ওর অ্যালাইনমেন্ট একটা নির্দিষ্ট দিকে থাকে জানো, কিন্তু যদি তুমি হাই হেভি টেম্পারেচার দাও, তাহলে এর অ্যালাইনমেন্ট না র্যান্ডম হয়ে যায়। তোমরা এমনিও আগেও পড়েছো ব্রাউনিয়ান মোশনে, কোনো জিনিসের অ্যালাইনমেন্ট একটা নির্দিষ্ট দিকে রয়েছে। মোটামুটি ধরে নিলাম যে এটা পুরো একটা নির্দিষ্ট দিকে এর অ্যালাইনমেন্ট রয়েছে। এবার আমি কি করলাম, এটাকে হিট আপ করলাম। এটা কি ছিল? ফেরোম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক। আচ্ছা চৌম্বক কি দিয়ে তাহলে বানানো হবে? বানানোর জন্য কেমন টাইপের ম্যাটেরিয়াল নেওয়া উচিত? প্যারা, ডায়া, ফেরো, কোন ম্যাটেরিয়াল নেওয়া উচিত? ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল নেওয়া। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিলাম। এবারে এদের যখন আমি হিট আপ করবো, উষ্ণতা বাড়াবো, হিট আপ করবো, এদের অ্যালাইনমেন্ট, এদের যে ডিরেকশন, সেটা একটা র্যান্ডম ডিরেকশন হয়ে যাবে যে কোনো দিকে। বাট এই অ্যালাইনমেন্ট থাকা সত্ত্বেও এরা এখনো পর্যন্ত পুরো চৌম্বক প্রপার্টিজ হারাবে না। যেই চৌম্বক প্রপার্টিসটায় থাকবে সেটাকে আমরা নাম দেব প্যারাম্যাগনেটিক বলিস। কোথায় পরিণত হয়? প্যারাম্যাগনেটিক। আচ্ছা তার মানে আমি একটা জিনিস বলতে পারি, যে এরা যখন হিট পাচ্ছে তখন ফেরোম্যাগনেটিক থেকে প্যারাম্যাগনেটিকে পরিণত হচ্ছে। এমন একটা তো কিছু জিনিস রয়েছে যা যেটা চেঞ্জ হচ্ছে ওদের, সেটা হচ্ছে কাই।
কাই কি হয়, যেটা চুম্বক প্রবণতা ছিল, উষ্ণতা বাড়ালে কি হলো, চুম্বক প্রবণতা কমে গেল না? উষ্ণতা বাড়ালে উষ্ণতা বাড়ালে চুম্বক প্রবণতা কমে যায়। উষ্ণতা বাড়ালে চুম্বক প্রবণতা কমে যায়। এটাই হচ্ছে কুড়ির সূত্র। কুড়ি কি বলেছিল? উষ্ণতা বাড়ালে চৌম্বক প্রবণতা কমে যায়। তাহলে কাই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/t। যদি এখানে কনস্ট্যান্ট আনো তাহলে আসে কাই ইকুয়ালস টু c/t। সি হলো 20, সি হলো 20 কনস্ট্যান্ট। ক্লিয়ার? যত উষ্ণতা বাড়াবে তত ম্যাগনেটিক প্রবণতা কমে যাবে, আর এই জিনিসটাকে আমরা বলি 20 টেম্পারেচার। এটাকে অন্যভাবে অনেক বইতে লেখা থাকে। কিভাবে লেখা থাকে? কাই ইকুয়ালস টু দেওয়া রয়েছে c/t0 - t। এটা আসলে জাস্ট একটা জিনিসই রিপ্রেজেন্ট করে, টেম্পারেচার ডিফারেন্সকে। টেম্পারেচার ডিফারেন্সকে এই ফর্মুলাটা দিয়েছিল কুড়ি, সাথে আরেকটা সায়েন্টিস্ট অ্যাড হয়েছিল, উইশ। তাই জন্য এটাকে বলা হয় কুড়ি উইশ সূত্র। তোমাদের বইতে লেখা রয়েছে কুড়ি ভাইস ল। তোমাদের বইতে দেখবে এভাবে লেখা রয়েছে কুড়ি ভাইস, কুড়ি ভাইস বইয়ে। ক্লিয়ার? এটা আমাদের তিন ধরনের ম্যাগনেটিক প্রপার্টি শেষ হলো, প্যারা, ডায়া, ফেরো, তিন ধরনের ম্যাগনেটিক। লাস্ট, চুম্বকন ক্ষেত্র বা হিস্টেরেসিস। এটা মানে কি? এটা একটা গ্রাফকে জাস্ট রিপ্রেজেন্ট করে। এবার বইয়ে এক ধরনের গ্রাফ দেওয়া থাকবে, এক এক ধরনের গ্রাফ এক একটা বইয়ের লেখা থাকে। তো ডিপেন্ড করে যে গ্রাফটা তুমি কার সাথে নেবে, তাতে লেখচিত্রের প্রকৃতিতে কোনো চেঞ্জ আসে না, মানে একটু আধটু চেঞ্জ আসে। তবে একটা গ্রাফ শিখলেই আর বাকিগুলো শেখার দরকার নেই, কেন একটাতে কম নিচে নামে, একটাতে একটু বেশি নিচে নামবে। এইমাত্র আমরা দেখলাম যে বি ইন্টারনাল যেটা পেলাম সেটা কত পেলাম, মিউ ইন্টু আই, আর বি এক্সটার্নাল মিউ ইন্টু এইচ। এবার তুমি তোমার ইচ্ছা তুমি কিভাবে আঁকবে, তুমি আই ভার্সেস এইচ গ্রাফ আসবে আঁকবে, নাকি বি ইন্টারনাল ভার্সেস বি এক্সটার্নাল গ্রাফ আঁকবে, তোমার উপর। ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, এইচ এর একক কি বলতো? এইচ এর একক? আমরা বি যেটা পেলাম এটা তো মিউ নট আই প্লাস এইচ, এটা পেয়েছি তো, তাই না? বি ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই প্লাস এইচ। এবার দেখো বি, যদি এইচ বের করি এইচ কত আসবে, বি বাই মিউ নট মাইনাস আই না, নাকি বি বাই মিউ নট মাইনাস আই, হ্যাঁ এটা আসবে তো। তাহলে আই এর যা ইউনিট এইচ এরও তো তাই ইউনিট হবে, বলো? হ্যাঁ, এটা আচ্ছা, এইচ ইকুয়ালস টু বি বাই মিউ নট মাইনাস আই। তাহলে আই এর ইউনিট যা এইচ এরও তো তাই হবে। আই এর কি ছিল ইউনিট? আই আই আই, আজকেই তো করলাম, অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে এইচ এরও হবে অ্যাম্পিয়ার পার মিটার। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ইউনিট কি হয়? ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ইউনিট কি হয়? অ্যাম্পিয়ার ইনটু মিটার। ঠিক আছে? কোনটা? হ্যাঁ, আমি জেনারেল একটা শূন্য মিডিয়াম নিয়ে নিয়েছি। তাহলে এইচ এর মান জিরো হয়ে যাবে, ওই সব জিনিস চলবে। মিউ আর হলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার যদি মিডিয়াম অ্যাড করি, কোনো একটা ধরো মিডিয়াম নিয়ে ধরছি, তাহলে আলাদা হবে। কোথায়? হ্যাঁ,
ও ওই জায়গাটাতে মিউ এমই হতো, আমরা আগে থেকে ওই জায়গাটায় ভুল লিখেছিলাম, ওই জায়গাগুলোতে মিউ এম হতো। আগের পার্টগুলো একটু লিখে নাও তো, মিউ এম করে নাও, মিউ আর, যাকে হিস্ট্রিসিস বা চুম্বকন চক্রে আমরা যেটা করি সেটা হচ্ছে দুটো গ্রাফ আঁকি, একটা হচ্ছে এক্সটার্নালের সাথে ইন্টারনালের গ্রাফ। কিভাবে করব? সবার ফার্স্ট দেখো, আমি বাইরে থেকে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড, একদিকে লিখছি ম্যাগনেটিক ফিল্ড বাইরে থেকে এক্সটার্নাল, যেটা আমাদের কি দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, এইচ। আর একদিকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করছি, আই। একদিকে আসবে বি, একদিকে আসবে একদিকে আসবে এইচ, আর একদিকে আসবে আই। ক্লিয়ার? এবার তুমি মনে করো বাইরে থেকে ফার্স্টে যখন ম্যাগনেটাইজেশন, মানে হচ্ছে কি বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড নিজে থেকে বাড়াবে, শুরুতে যত এইচ বাড়াবে, যত এইচ বাড়বে তত আইও বাড়ে। আচ্ছা, মাথায় রাখবে চুম্বকন চক্র শুধুমাত্র ফেরো ম্যাগনেটিজমের জন্যই হয়, প্যারাম্যাগনেটিজম ডায়াম্যাগনেটিজমের জন্য হয় না। যদি তোমাকে বলে যে অয়স্চুম্বকীয় পদার্থে এটা কার জন্য শুধুমাত্র হয়, শুধুমাত্র ফেরোম্যাগনেটিজমের জন্য হিস্টেরিসিস কার্ভ লক্ষ্য করা যায়। এবার দেখো, আমি মনে করো বাইরে থেকে এক্সটার্নাল ফিল্ড বাড়াচ্ছি, আমি যত এক্সটার্নাল ফিল্ড বাড়াবো তত ধীরে ধীরে একটা টাইম পর্যন্ত ইন্টারনাল ফিল্ড বাড়বে। এবার এটা পুরো প্রপোর্শনাল হয় না, পুরো প্রপোর্শনাল হয় না, এটা একটু হালকা কার্ভ হয়। তবে মোট কথা এটাই বলতে চাইছি, এই যত বাড়াবো এই আইও তত বাড়বে। এবার তুমি কি করলে, ফার্স্ট এই পর্যন্ত একটা টাইম পর্যন্ত যাবে যখন একদম ম্যাগনেটিক ফিল্ডের মান কি হয়ে যাবে, হাইয়েস্ট হয়ে যাবে। এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের মান কি, হাইয়েস্ট। এই পয়েন্টটাকে বলা হয় স্যাচুরেশন বা সম্পৃক্ত বিন্দু। কি বলা হয়? স্যাচুরেশন বা সম্পৃক্ত বিন্দু। এটা একদম হাইয়েস্ট পয়েন্ট, যে পয়েন্ট পর্যন্ত পৌঁছানো সম্ভব, মানে দিয়ে যাচ্ছে দিয়ে, একটা তো লিমিট আছে না, তারপরে তার ম্যাগনেটাইজেশন হবে না, ও নিজেরও তো একটা লিমিট রয়েছে। এবার তুমি কি করলে, কিছু সময় পরে ডিম্যাগনেটাইজ করলে, ডিম্যাগনেটাইজ করার পরে তুমি কি ভাবলে, হয়তো ডিম্যাগনেটাইজ করার পরে তুমি ভাবলে হয়তো এটা পুরোপুরি আবার জিরোতে ব্যাক করে যাবে, বাট করলো না। কেন করলো না? ফেরোম্যাগনেটিকের নিজস্ব ম্যাগনেট যোগ করার, ম্যাগনেট অ্যাড করার ক্ষমতা রয়েছে না, ফেরোম্যাগনেটিজমের নিজস্ব ম্যাগনেট গ্রহণ করে রাখার ক্ষমতা রয়েছে। তাহলে তুমি যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা দেবেও, তখনও ওর তো নিজের একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, সেটাও তোকে ওভারকাম করে যেতে হবে। তো দেখা গেল যখন আমি ম্যাগনেটিজমে এইচ এর মান সরিয়েও দিলাম, মানে এই হচ্ছে কি আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ডে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স রয়েছে, আর তুমি কি করলে এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সটার মধ্যে বাইরে থেকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে, সবার ফার্স্ট কি হবে, একটা স্যাচুরেশন পয়েন্ট পর্যন্ত পৌঁছবে। পৌঁছানোর পরে তুমি কি করলে, আস্তে 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 পুরো ম্যাগনেটিক ফিল্ডটাকে সরিয়ে নিলে। তুমি কি ভেবেছিলে যে হয়তো পুরো আবার জিরোতে চলে যাবে, বাট যাবে না। কেন? তুমি যখন ওকে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিয়েছো একবার, ও তখন নিজের একটা অ্যালাইন করে, আই এর মান তো থাকবে, তো নিজের ম্যাগনেটিজমটা এখনো থাকবে, এই জন্য কিছুটা এখনো নিজের ম্যাগনেটিজম আছে। এবার তুমি এই ম্যাগনেটিজমটা দেখা মাত্র তুমি বললে যে ঠিক আছে, আমি এই ম্যাগনেটিজমটাকে জিরো করব। তুমি তাই কি করলে, ব্যাক সাইডে এইচ বাড়াতে থাকলে, বাড়াতে বাড়াতে একটা টাইম কি দেখলে, যে এই পার্ট পর্যন্ত, ব্যাক সাইডে এই পর্যন্ত বাড়াতে বাড়াতে দেখলে একটা টাইম আসলো যেই পয়েন্টে গিয়ে এইচ এর এমন একটা মান, নেগেটিভ মানের জন্য আই এর মান জিরো হলো। এইচ এর একটা নেগেটিভ মানের জন্য আই এর মান জিরো হলো। এবার তুমি কি করলে, এই যে এইভাবে, আচ্ছা উল্টো দিকে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড দিলে, আগে যেভাবে কারেন্ট ফ্লো করাচ্ছিলে উল্টো দিকে কারেন্ট ফ্লো করিয়ে দিলে, তাহলে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড উল্টে গেল। এবার যখন ম্যাগনেটিক ফিল্ড উল্টে যাবে তখন এটাতে কি আসবে, এদিকে আরো আরো মনে করো তুমি এদিকে টানছো টানছো টানছো, এবার এদিকেও তো একটা স্যাচুরেশন পয়েন্ট থাকবে কারেন্ট ঘোরানোর পরে, এদিকেও একটা স্যাচুরেশন পয়েন্ট থাকবে। ক্লিয়ার? এদিকেও একটা স্যাচুরেশন পয়েন্ট থাকবে, হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত আসবে। যখন এই হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত এসে গেল, তুমি তখন বললে যে ঠিক আছে, আমি আবার ওকে সামনের দিকে ম্যাগনেটিক ফিল্ড দেবো, সামনের দিকে। ওকে আবার ম্যাগনেটিক ফিল্ড দিলে 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 দেখলে যে আবার এই জায়গায় গিয়ে ওর আই এর মান জিরো হলো। ঠিক আছে, তারপরে আবার দেখলে
আবার দেখলে এই জায়গা থেকে এটা মিট করে গেছে। তাহলে এটা একটা লুপ টাইপের জেনারেট করছে না? সবার ফার্স্ট কোন দিক থেকে কোন দিকে গেল, এদিক থেকে এদিকে, তারপরে এদিক থেকে এদিকে, তারপরে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে। দেখো একটা বদ্ধ লুপ তৈরি হচ্ছে। এই লুপটার নাম হলো হিস্টেরেসিস লুপ। তাহলে হিস্টেরেসিস লুপ যদি কাকে বলে বলবে? বারবার ম্যাগনেটাইজেশন আর ডিম্যাগনেটাইজেশন করা, বারবার চুম্বকত্ব দেওয়া আর বারবার চুম্বকত্ব সরিয়ে নেওয়ার ফলে আমরা একটা লুপ দেখতে পেলাম। এই লুপটাকে বলা হয় কি লুপ? হিস্টেরেসিস লুপ। বারবার ম্যাগনেটাইজেশন ও ডি করাকে বলা হয় লুপ। এবার দুটো ফ্যাক্টর পরপর পড়তে হবে, একটা হচ্ছে গিয়ে চুম্বক ধারণ ক্ষমতা আর একটা হচ্ছে সহনশীলতা। কি হয় শোনো, ফার্স্ট তাহলে এই এই যে লুপটার কথা বোঝা গেল। এবার এই লুপের এরিয়াটা ডিনোট করে যে কতটা ম্যাগনেটিক লস হবে বা হবে না। আবার শোনো ভালোভাবে, এই যে লুপের এরিয়া রয়েছে, এই এরিয়াটা ডিফাইন করে যে ম্যাগনেটিক লস হবে কি হবে না। যত বড় এরিয়া, যত বড় এরিয়া তত তার চুম্বক ধারণ ক্ষমতা বেশি। এই যে এখানে যে লুপটা তৈরি করছে, লুপের এরিয়া রয়েছে না, এরিয়াটা ডিপেন্ড করায় কাকে? যে কত ভালো ম্যাগনেট হতে পারে। ঠিক আছে, এবার একটা দুটো কোশ্চেন এখান থেকে আসে, তার আগে এই দুটো জিনিস বলে নি, তোমরা এই দুটো বাড়ি থেকে পড়ে নেবে বা সংজ্ঞা লিখে নিতে পারো। কি হয় এটা? চুম্বক ধারণ ক্ষমতা। একটা ম্যাগনেটকে যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হলো, তখন সেটা নিজের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, মানে নিজের মধ্যে রেখে দেয়। এবার এই যে ম্যাগনেটিক ফিল্ডটাকে কত ভালো নিজের মধ্যে রাখতে পারছে, সেটা হচ্ছে তার ধারণ ক্ষমতা। ভালোভাবে শোনো, একটা ম্যাগনেটিক ফিল্ড একটা ম্যাগনেটের মধ্যে রাখা হলো, কে কত তাড়াতাড়ি ম্যাগনেট হয়ে যাচ্ছে, সে তত ভালো চুম্বক ধারণ ক্ষমতা সম্পন্ন। ক্লিয়ার? আবার বলছি, মনে করো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ম্যাগনেটকে রাখলে, একটা কোনো ম্যাটেরিয়ালসকে রাখলে, দেখলে সেটা খুব তাড়াতাড়ি ম্যাগনেট হয়ে যাচ্ছে। যে যত তাড়াতাড়ি ম্যাগনেট হবে তার চুম্বক ধারণ ক্ষমতা তত বেশি। লাস্ট হচ্ছে চুম্বক সহনশীলতা। দুটো একই জিনিস না, এটা হচ্ছে কি চুম্বক সহনশীলতা। এটা কি বলে? যখন তুমি বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার পরে তো ওর মধ্যে নিজের একটা ম্যাগনেটিক প্রপার্টিজ আসবে, এটা সবাই জানে। বাট যখন ওই ম্যাগনেটিক প্রপার্টিসটা সরিয়ে নিয়ে একটা চুম্বক অবস্থায় রয়েছে ও, এবার ওটাকে বাইরে থেকে তুমি মনে করো পেটাচ্ছ কিংবা তাপ দিচ্ছ বেশি করে। আমরা তো জানি এটা 20 টেম্পারেচার রয়েছে না লিমিট, ওর পরে কি হয়? ওটা ভেঙে যায়। আর এটা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল আলাদা আলাদা ডিপেন্ড করে। তো সহনশীলতা হলো কত বেশি টেম্পারেচার সহ্য করতে পারবে, বা কত বেশি চাপ সহ্য করতে পারবে, বা কত বেশি আঘাত সহ্য করতে পারবে। যে যত বেশি চাপ তাপ এগুলো সহ্য করতে পারে, তার সহনশীলতা তত বেশি। ক্লিয়ার? শুরু থেকে এই পার্টগুলোর মধ্যে কোনো কনসেপ্টে প্রবলেম থাকলে বাড়িতে একবার বাড়ি পড়ে নাও, পুরো বই থেকে এটা দেখে নাও। শুধু একটা জিনিসই বলবো, আমরা এইচটাকে এইচই রেখেছি, বাট বইয়ে যেটা ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করা, আমরা সেটাকে এখানে কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি? আই দিয়ে। ঠিক আছে, চলো ছুটি।